একটা সঞ্চয়পত্র ক্রয়ের আগে অন্তত অন্তত ঠান্ডা মাথায় 10 বার ভাবুন, তারপরে সঞ্চয়পত্র ক্রয় করতে চান। এর অর্থ এই নয় যে আমি আপনাদেরকে সঞ্চয়পত্র ক্রয় করতে নিরুৎসাহিত করছি, সেটা নয়। এই যে আমার হাতে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটা কিন্তু একটা অডিটে পড়া ফাইল। এটা কি কারণে অডিটে পড়েছে বা এই ব্যক্তি সঞ্চয়পত্র কিনে কেন বিপদে পড়েছে, একদম বৈধ টাকা, তার একটি টাকাও অবৈধ টাকা নেই এর মধ্যে, তারপরও তিনি কিন্তু অডিট ফেস করছেন। একজন বয়স্ক নারী যার বয়স প্রায় 60-র কাছাকাছি। এই বয়সে এসে তিনি একটা সঞ্চয়পত্র কিনে কতটা যে বিপদে পড়েছে আমি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিন্তু এই ধরনের বিপদে আপনারাও যে কোনো সময় পড়ে যেতে পারেন। যে কারণে আজকে এই ফাইলটা নিয়ে আপনাদের সাথে একটু ইন ডিটেইলস কথা বলবো যে আপনারা যখন একটা সঞ্চয়পত্র ক্রয় করবেন তখন কেন আপনাদেরকে ভাবতে বলেছি। প্রথম কারণ হচ্ছে আপনি সঞ্চয়পত্র ক্রয়ের যেই টাকাটা পেয়েছেন সেই টাকাটা কিভাবে পেয়েছেন বা কোথা থেকে পেয়েছেন সেটা কিন্তু আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে বা প্রপার ডকুমেন্টেশন আপনার কাছে থাকতে হবে। এখন আপনার বাবা দিয়েছে বা আপনার হাজব্যান্ড দিয়েছে, দিতে পারে, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রেও কিন্তু একটা বড় কথা মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু তার স্বামী তাকে তার স্বামীর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারের মাধ্যমে 15 লক্ষ টাকা দিয়েছিলেন এবং বাকি টাকা তার সন্তান দিয়েছিলেন এবং তার নিজের কিছু টাকা, এগুলো মিলিয়ে তিনি মোট 22 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন। তার কিন্তু সোর্স অফ ফান্ডটা কিন্তু একদম ভ্যালিড এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ট্রান্সফার হয়ে এসেছে। তারপরেও কিন্তু তিনি বিপদে পড়েছেন। কেন বিপদে পড়েছেন? আমরা অনেকেই মনে করি যে আমরা যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমরা টাকাগুলো নিয়ে থাকি বা সেটার যদি প্রপার ডকুমেন্টেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে বোধহয় আমরা ছাড় পেয়ে গেলাম। পেয়ে যাবেন ঠিকই। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, তিনি যখন সঞ্চয়পত্রটা ক্রয় করেন তিনি এই আয়কর রিটার্ন বা আয়কর ফাইল বা একটা আয়কর রিটার্ন কিভাবে তৈরি করতে হয় বা কতটুকু তার সাপোর্টিং দিতে হয় এই বিষয়গুলো তিনি জানতেন না। যখন তিনি সঞ্চয়পত্র ক্রয় করতে গিয়েছেন তখন তাকে বলা হয়েছে রিটার্নের কপি লাগবে। এখন তিনি প্রথম বছরে যেই সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন সেটার জন্য রিটার্নের কপি প্রয়োজন পড়েনি, কিন্তু পরবর্তী বছরে তিনি যখন 5 লক্ষ টাকার বেশি করতে গিয়েছেন তখন কিন্তু তার রিটার্নের কপি প্রয়োজন পড়েছে বা তিনি রিটার্ন দিয়েছেনও। দেওয়ার পরে কি ঘটনা ঘটেছে, তার আয়কর ফাইলটা কিন্তু অডিটে পড়ে গিয়েছে। সেই অডিটের ফলে এই করদাতাকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেটা 2021-22 করবর্ষের রিটার্নটা, সেখানে তার রিটার্নটা অডিটে নির্বাচিত হওয়ার ব্যাপারে বলা ছিল যে বিষয় লেখা ছিল 2021-22 করবর্ষের দাখিলকৃত রিটার্ন অডিট কার্যক্রমের আওতায় নির্বাচিত হওয়ার ব্যাখ্যা প্রসঙ্গে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনার ফাইল যদি কোনো কারণে একটা সিম্পল বিষয়ে যদি আপনার ফাইলটা অডিটে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র ওই কারণ দেখিয়ে আপনাকে চিঠি দেওয়া হবে না, সাথে আরও যত ছোটোখাটো বা মার্জনীয় ত্রুটিগুলো আছে সেগুলো সহ আপনাকে কিন্তু একটা চিঠি দেওয়া হবে এবং সেখানে সেই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে আনা হবে। এখন এই ক্ষেত্রে যদি যেই মেইন কারণটার জন্য আপনার ফাইলটা অডিটে পড়লো সেই কারণটা যদি আপনি আগেই সলভ করে দেন তাহলে কিন্তু আর আপনার ফাইলটা অডিটে পড়বে না বা অডিটে পড়ার কোনো চান্স থাকে না। যখন অডিটে না পড়ে তখন কিন্তু তার যে ছোটোখাটো ত্রুটিগুলো থাকে সেই ত্রুটিগুলো কিন্তু আর আসে না সামনে এবং সেগুলো ভ্যানিশ হয়ে যায়। কিন্তু যখন আপনার ফাইলটা অডিটে পড়ে যাবে তখন কিন্তু আপনার ছোটোখাটো ত্রুটিগুলোও তুলে আনা হবে। তো এই ফাইলটার ক্ষেত্রেও ঠিক সেরকমই ঘটেছিল এবং সেটার ব্যাপারে একটা ব্যাখ্যা জমা দেওয়া হয়েছিল এবং সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আবার আরেকটা চিঠি এসেছিল এবং সেটা কি পর্যায়ে আছে সে ব্যাপারে আমি আপনাদেরকে লাস্টের দিকে গিয়ে জানিয়ে দিব যে এই ফাইলটা কোন পর্যায়ে বর্তমানে অবস্থান করছে বা কোন হালতে আছে। এখন দেখুন, তাকে যে প্রথম চিঠিটা দেওয়া হয়েছিল সেখানে 3টা বিষয়কে তুলে আনা হয়েছিল। তার মধ্যে 1 নম্বরে ছিল
নথি পর্যালোচনায় দেখা যায় আপনি আলোচ্য কর বর্ষে কোনো আয় প্রদর্শন করেননি। এখন একজন মহিলা যার কোনো আয় নেই বা যিনি স্বামীর আয়ের উপরে ডিপেন্ড করে তার জীবনটা নির্বাহ করেন, তার আয়কর ফাইলে আয় না দেখানোটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি আগেই বলেছি তিনি কিন্তু সঞ্চয়পত্রের মালিক ছিলেন, অর্থাৎ সঞ্চয়পত্র থেকে কিন্তু তার একটা ইনকাম এসেছে, সেই ইনকামটা কিন্তু তার আয়কর ফাইলে দেখানোর প্রয়োজন ছিল। কিন্তু এই ভদ্র মহিলার স্বামী, যিনি একজন বয়োবৃদ্ধ লোক, তিনিও কিন্তু এই বিষয়গুলো জানতেন না। জাস্ট আয়কর রিটার্ন দিতে হবে বিধায় তিনি একটা রিটার্ন ফিল আপ করে জমা দিয়েছেন জাস্ট সার্টিফিকেটটার জন্য। সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু তিনি পরবর্তীতে সঞ্চয়পত্র ক্রয় করেছেন, কিন্তু ঝামেলাটা হয়েছে তার পরে গিয়ে। তো এই আয় প্রদর্শন না করাটাও তার কিন্তু একটা অভিযোগ। দেন 2 নম্বরে আনা হয়েছে, আপনি অমুক মৌজার অমুক জায়গায় অবস্থিত 60% জমি, যেটা প্রায় 11 লক্ষ টাকার কাছাকাছি টাকা দিয়ে ক্রয় করেছেন, উক্ত ক্রয়কৃত জমির টাকার উৎস প্রদর্শন করেননি। এই যে আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আমি আয়কর রিটার্নে যতটুকু আমি আমার সম্পদ দেখাবো সেটার পেছনে কিন্তু আমি আমার সেই অর্থ আয়ের উৎসটা আমি কিন্তু দেখিয়ে দিব, এবং সেই দেখানোটা কিন্তু এমন হতে হবে যে আপনার সেই আয়টা কোনোভাবেই করযোগ্য ছিল না বা আপনি কখনোই কর ফাঁকি দেননি। এই ভিডিওটাতে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপরেও কিন্তু আমি একদম গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা খুবই ভালোভাবে নজর দিতে হবে যেন আপনাদের আয়টাকে, পূর্বের আয়টাকে যেন করের আওতায় আনা না হয়, সেই ব্যাপারটা খেয়াল রেখে উৎসটা প্রদর্শন করবেন। এখন 3 নম্বরে যে অভিযোগটা আনা হয়েছিল সেই অভিযোগটা ছিল কি, যে আপনি সম্পদ বিবরণীতে সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ প্রদর্শন করেছেন 22 লক্ষ টাকা। অর্থাৎ তার যে আয়কর রিটার্নের IT10B, যেখানে আমরা পরিসম্পদের বিবরণী দাখিল করে থাকি, সেই পরিসম্পদের বিবরণীতে তিনি 22 লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদর্শন করেছেন। কিন্তু এরপরে কি লিখেছে, উক্ত বিনিয়োগকৃত টাকার উৎস প্রদর্শন করেননি, সঞ্চয়পত্রের সুদ আয় প্রদর্শন করেননি, যেটা আমি একটু আগেও বলেছি সেটা আবার তারা লিখেছে, এবং এই সঞ্চয়পত্র ক্রয়ের উৎস কিন্তু আর তিনি দেননি। এরপরে ওনার হাজব্যান্ড আমার এই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছিলেন, এবং এই ক্ষেত্রে আমি তাকে কিছু পরামর্শ দিয়েছিলাম এবং তার যে জবাবটা সেটাও আমি প্রিপেয়ার করে দিয়েছিলাম। এবং সেটার প্রেক্ষিতে কি হয়েছে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই টাকাগুলো কিভাবে এসেছে। অর্থাৎ একজন বয়স্ক নারীর নামে যখন সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে তখন অবশ্যই তার হাজব্যান্ড বা সন্তান দিয়েছে। তো সেই কাগজপত্রগুলো বা সেই ব্যাংকের স্টেটমেন্টগুলো আমি নিয়ে পর্যালোচনা করে দেখলাম যে না, এই মহিলার আসলে কোনো দোষ নেই, কারণ হচ্ছে এই মহিলার নিজের কোনো আয় নেই এই টাকার মধ্যে, তাহলে এই মহিলার কোনো ট্যাক্স হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি সেই ডকুমেন্টসগুলো দিয়ে তাকে একটা এর উত্তর বা এর অডিটের জবাব রেডি করে দিয়েছিলাম, এবং সেটা সাবমিট করা হয়েছিল। এবং সেই সাবমিট করার পরে তারা পর্যালোচনা করে দেখেছে যে না, এই মহিলার আসলেই কোনোভাবে কর আরোপ করা যায় না এই মহিলার উপরে। তাহলে তখন কি করেছে, এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে এই যে আমরা একটু আগেও বললাম যে আমরা হয়তো সন্তানের কাছ থেকে নিয়েছি বা হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছি বা ভাইয়ের কাছ থেকে নিয়েছি, দান নিয়েছি, দান করা আইন 1990 অনুযায়ী সেটা করমুক্ত, ঠিক আছে, ওই মহিলার জন্য করমুক্ত, কিন্তু আপনি যার কাছ থেকে নিলেন তার কিন্তু আয়কর ফাইল থাকতে হবে, এবং সেই আয়কর ফাইলে তিনি যেই কর বর্ষে আপনাকে দান করেছেন তার ফাইলে কিন্তু সেটা দেখানো থাকতে হবে। অর্থাৎ দাতার যে রিটার্ন ফাইল, সেই রিটার্ন ফাইলে কিন্তু দেখাতে হবে যে তিনি দান করেছেন, সেই দানটা তার থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু তিনি বিপদে পড়বেন, কিন্তু যিনি নিয়েছেন তার বিপদে পড়ার সম্ভাবনাটা কম, কারণ আয়টা তিনি করেননি, যেখান থেকে টাকাটা এসেছে তার উপরেই বর্তাবে। এখন তারা কি করলো, তারা এটা পর্যালোচনা করে দেখে শুনে পরে তারা আরেকটা চিঠি দিল। সেটা দিল কবে,
21/4/2024 তারিখে। এর আগের প্রথম চিঠিটা দিয়েছিল 20/11/2022, অর্থাৎ 1 বছর 6 মাস পরে, 1.5 বছর পরে তারা আরেকটা চিঠি দিল এবং সেই চিঠিতে তারা কি লিখলো যে বিষয় সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগকৃত টাকার ব্যাখ্যা প্রমাণাদি দাখিল প্রসঙ্গে। এইখানে কিন্তু 3টা অভিযোগ আর নাই, উপরের 2টা অভিযোগ চলে গিয়েছে, কারণ তার রিটার্নটা অ্যামেন্ডমেন্ট করে বা সংশোধিত রিটার্ন, রিভাইজড রিটার্ন কিন্তু দাখিল করা হয়েছিল। তিনি যে রিটার্নটা এর আগে দাখিল করেছিলেন সেটাকে স্কিপ করে বা বাতিল করে নতুন করে তার রিটার্নগুলো আবার প্রিপেয়ার করে দাখিল করা হয়েছিল। সেই দাখিল করার ফলে কি হয়েছে, সেখানে ব্যাখ্যাগুলো আমরা দিয়েছিলাম বা আমি সেই ব্যাখ্যাগুলো তৈরি করে দিয়েছিলাম তাকে। তো সেই ক্ষেত্রে কি হয়েছিল যে সেই ব্যাখ্যাগুলো অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেই অ্যাকসেপ্টেডের ফলে লাস্টের যে চিঠিটা এসেছে সেই চিঠিটাতে কিন্তু আর 3টা অভিযোগ নেই, জাস্ট একটা বিষয় তাকে নোটিশ করা হয়েছে, সেটা কি যে সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগকৃত টাকার ব্যাখ্যা প্রমাণাদি দাখিল প্রসঙ্গে। এখন প্রমাণাদি চাচ্ছে। এখন দেখুন তারা বডিতে কি লিখেছে, আমি একটু আপনাদেরকে শোনাই। আপনি 2021-22 করবর্ষে সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ প্রদর্শন করেছেন 22 লক্ষ টাকা। উক্ত টাকার একটি ব্যাখ্যা দাখিল করেন। দাখিলকৃত ব্যাখ্যা পর্যালোচনায় দেখা যায় আপনি স্বামী ও ছেলের নিকট হতে ব্যাংকের মাধ্যমে দানপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আপনার স্বামী বা ছেলের নামে আয়কর নথি বা টিআইএন আছে কিনা তা উল্লেখ করেন নাই। আপনার স্বামীর 2020-21 করবর্ষের আয়কর রিটার্নের সার্টিফাইড কপি আগামী 28/4/2024 তারিখে আপনি স্বয়ং অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে দাখিল করার জন্য অনুরোধ করা হলো, অন্যথায় আয়কর আইন অনুযায়ী যথাযথ কার্যক্রম গ্রহণ করা হবে। এখন এইখানে একটা প্রশ্ন যে তার হাজব্যান্ডের 2020-21 করবর্ষের যে রিটার্নের কপিটা চেয়েছেন তিনি আদৌ কখনো রিটার্ন দাখিল করেননি, তাহলে তিনি কিভাবে এই রিটার্নের কপিটা দিবেন? দ্যাটস দ্য কোশ্চেন। এরপর আরেকটা কোশ্চেন যে এখানে যে বলা হলো অন্যথায় আয়কর আইন অনুযায়ী যথাযথ কার্যক্রম গ্রহণ করা হবে, অর্থাৎ তিনি যদি এখন তার সেই 20-21 করবর্ষের আয়কর রিটার্নের সার্টিফাইড কপি না দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই যথাযথ কার্যক্রম বলতে কি বোঝাচ্ছে? এখন দেখুন, প্রথম কথা যে তার কোনো আয়কর ফাইল নেই, এই ক্ষেত্রে কি হবে? যেহেতু তার কোনো আয়কর ফাইল নেই, তার সার্টিফাইড কপি তিনি জমা দিতে পারছেন না। সেই ক্ষেত্রে কি করতে হলো? সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডের যিনি দান করেছেন তার আয়কর ফাইল 20-21 অর্থ বছর থেকে বর্তমান অর্থ বছর পর্যন্ত, অর্থাৎ পরপর 4 বছরের রিটার্ন একসাথে জমা দিতে হচ্ছে। একসাথে জমা দিয়ে দেন রিটার্নটা যখন জমা হচ্ছে, জমা হওয়ার পরে তখন 20-21 করবর্ষের রিটার্নের সার্টিফাইড কপি তুলে তখন এই চিঠির জবাবে ওইটা সহ জমা দিতে হবে। এখন সেই ক্ষেত্রে তার রিটার্ন দাখিল করা হলো, কিন্তু মাঝখান দিয়ে কি হলো যে তার এই ফাইলটা পরবর্তী কার্যক্রমের জন্য চলে গেল। এখন পরবর্তী কার্যক্রমটা কি দেখুন, পরবর্তী কার্যক্রমটা হচ্ছে এই ফাইলটা অডিটে পড়েছে, যতক্ষণ পর্যন্ত আপনাকে সার্কেল অফিস থেকে চিঠি দিচ্ছে, সময় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফাইলটা সার্কেল অফিসে থাকছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা কিন্তু আর সার্কেল অফিসে থাকবে না বা সার্কেল অফিস থেকে আপনি সেটা মিটিগেট করতে পারবেন না ফাইনালি। তখন সেটা চলে যাবে রেঞ্জে। রেঞ্জে যাওয়ার পরে রেঞ্জ থেকে আপনাকে আবার হয়তো নোটিশ করা হতে পারে যে একটা রায় দিয়ে, বা হচ্ছে আপনার প্রমাণাদি যেই ডকুমেন্টসগুলো দেয়া আছে তারা সেগুলো পর্যালোচনা করে যদি ইনাফ মনে করে তাহলে সেটা ওখানেই সেটেল করে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আর এই বিষয়ে কোনো রকম কোনো হ্যাসেল পোহাতে হবে না। আবার সেই ক্ষেত্রে তারাও আপনার কাছে একটা চিঠি দিতে পারে যে এই ডকুমেন্টস বা এই প্রপার প্রমাণাদি আপনি দাখিল করুন। সেই ক্ষেত্রে এই একটা অপশন। আর ফাইনাল আরেকটা অপশন থাকতে পারে, সেটা হলো আপনাকে একটা রায়ের কপি দিতে, যে আপনার এই ডকুমেন্টসের ঘাটতির কারণে বা এই আয়টাকে করযোগ্য আয় হিসেবে বিবেচনা করার কারণে আপনার উপরে এত টাকা একটা কর ধার্য করা হয়েছে, সেই করটা এত তারিখের মধ্যে পরিশোধ করুন বা এত দিনের মধ্যে আপনার আপিল করুন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু আপনার প্রপার ডকুমেন্টস আছে এবং প্রপার ভ্যালিডেশন আছে, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি যে ওনার হাজব্যান্ড যেই টাকাগুলো দিয়েছেন সেটার একটা বড় অংশ জমি বিক্রয়ের টাকা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু
ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর 52 এর H নাম্বার ধারা অনুযায়ী কিন্তু সেই আয়টা বা সেই প্রাপ্তিটা করমুক্ত, অর্থাৎ নতুন করে সেটার উপরে আর কোনো কর দিতে হবে না। অর্থাৎ তিনি বিক্রয়ের সময়ে যেই চালানটা জমা দিয়েছিলেন সেই করটাই বা উচ্ছে কর যেটা দিয়েছিলেন সেটাই চূড়ান্ত কর দায় হিসেবে যেহেতু বিবেচিত, সেহেতু তিনি যেই টাকাটা পেয়েছেন সেই টাকাটা কিন্তু করমুক্ত বা নতুন করে কোনো কর দিতে হবে না। দ্যাটস ওয়াই সেটার উপরে কিন্তু কোনো কর আরোপ করার সুযোগ নেই। আবার তিনি কিন্তু দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন এবং তার যে আয়গুলো হয়েছে সেই আয়গুলো কিন্তু রেমিটেন্স আকারে এসেছে, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশে তার কোনো করযোগ্য আয় ছিল না, যে কারণে তার আয়কর রিটার্ন ওপেন করার কোনো প্রয়োজন পড়েনি। তো এই ক্ষেত্রে কিন্তু তার হাজব্যান্ডকে যে ধরা হচ্ছে বা তার হাজব্যান্ডের যেই রিটার্নের কপি চাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সেইখানেও তাদের কোনো সুযোগ নেই এইখানে কোনো জরিমানা আরোপ করা বা কোনো রকম কোনো হ্যাসেলে ফেলানো, যে কারণে এই ক্ষেত্রে কিন্তু এই ফাইলটা যেখানেই যাক, এইটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্তও যায় তবু কিন্তু এইখানে কোনো ট্যাক্স ইমপ্লিমেন্ট করার সুযোগ নেই। দ্যাটস ওয়াই আপনারা যখনই কোনো সঞ্চয়পত্র ক্রয় করবেন এই কথাটাও ভালো করে মনে রাখবেন যে কোনো ফাইলে যখন সঞ্চয়পত্র থাকে তখন সেই ফাইলটার উপরে কিন্তু আলাদা একটা কেয়ার দেওয়া হয় বা আলাদা একটা নজর দেওয়া হয় যে এই টাকার উৎসটা কি বা আপনি সেটা প্রপারলি ডেসক্রাইব করেছেন কিনা। যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইল অডিটে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ সঞ্চয়পত্রের উপরে আলাদা নজর থাকে, যেটা আমি একটু আগেও বলেছি। যে কারণে আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন বা সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু এই আয়কর রিটার্নের ব্যাপারে খুবই যত্নশীল এবং খুবই কনসাস থাকবেন। তাহলে আপনারা এই যে আমি মেনে নিলাম যে ওনার কিচ্ছু হবে না বা কিচ্ছু হলো না, কিন্তু তারপরে এই যে মাঝখান দিয়ে যে একটা হ্যাসেল দৌড়াদৌড়ি বা 2 টাকা হলেও কিন্তু এটার পিছনে খরচ হয় বা খরচ যায় এই যে দৌড়াদৌড়ি বা বিভিন্ন কাজে। তো সেই ক্ষেত্রে কিন্তু বা আপনি যে একজন আইনজীবীর কাছে যাবেন তাকেও কিন্তু আপনাকে একটা খরচ বিয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হলো আপনি শুরুতে এটা একদম প্রপারলি মেইনটেইন করবেন বা প্রপারলি একটা ফাইল রেডি করবেন যেন কখনোই আপনার ফাইলটা অডিটে না পড়ে বা কখনোই আপনাকে এই এক্সট্রা বিপদগুলো টানতে না হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।